নমযন্ত্র নমযন্ত্র নমযন্ত্র। তুমি চক্র মুখর বন্দিত, তুমি বজ্র বন্যী বন্দিত। তব বস্তু বিশ্ব বক্ষ দংশ, ধ্বংস বিকট দন্ত। তব নিত্য অগ্নি শত শতগ্নি, বিঘ্ন বিজয় পন্থ। তব লৌহ গলন শৈল দলন, অচল চলন মন্ত্র। নমযন্ত্র 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 নমযন্ত্র। বহু কাষ্ঠ লোষ্ট ইষ্টক দৃঢ়, ঘন বিনর্ধ কায়া। বহু ভূদল জল অন্তরিক্ষ, লঙ্ঘন লঘু মায়া। তব করি করিত্র নভ বিদীর্ণ, স্মৃতি বিকীর্ণ অন্ত। তব পঞ্চভূত বন্ধন কর, ইন্দ্রজাল তন্ত্র। নমযন্ত্র 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 নমযন্ত্র। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্ম যাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। আরেক দল ঘোরতর অবিশ্বাসী। তারা বলে ভূত, সে আবার কি, যত সব বোগাস। তৃতীয় দল মধ্যপন্থী। তাদের জটিল কথা। তারা বলে এ এক অমীমাংসিত রহস্য। জগৎ সংসারে সবটুকু কি আর জানি আমরা? গভীর রাতে সেই গাছেতে ঝুমতো কারা নাচ। শুধুই কি নাচ, নাচের সাথে চলতো কানের ঢুক। নাচের চোটে আগুন ছোটে, উঠাও চোখের ঘুম। ঠাই ঢুপা ধুম, গাই ঘুমাবো, রুম দারুম রাম। সাজ দো আসর, বাজ দো কাসর, ঢাক খোল খোল রাম। যে সমস্ত সম্মানীয় ব্যক্তিত্বদের মঞ্চাস্থ অনুরোধ করছি তারা হলেন কবি অনিলেশ গোস্বামী, কবি প্রবল পালন চ্যাটার্জি, কবি মেঘলা সেন, কবি রামকিশোর ভট্টাচার্য, সাহিত্যিক অরিন্দম ঘোষ। আমি এনাদের অনুরোধ করব একটু মঞ্চে আসতে। এবং সাহিত্যিকদের বরণ করে নেবে বোধনের কর্ণধার সঙ্গীতা সিনহা। দিতে হবে না, তার লেখাই তার পরিচয়। তিনি চিরতরুণ কবি বলেও শ্রীরামপুরে পরিচিত। যার সাহিত্যে এত সাবলীলভাবে বিচরণ, তার কিন্তু সাহিত্য কোনোদিনই পাঠ্য বিষয় ছিল না। উচ্চশিক্ষায় ও পেশাগতভাবে কারিগরি বিদ্যায় তার অবস্থান ছিল। এরপর আমরা কবি অনিলেশ গোস্বামী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। বন্ধুরা, অত্যন্ত বিশিষ্ট বাচিক শিল্পী শিক্ষিকা শ্রীমতী সঙ্গীতা সিনহাকে জোরে হাততালি দিয়েছেন। কবি প্রবল পালন চট্টোপাধ্যায়কে বরণ করে দিলেন বোধনের কর্ণধার সঙ্গীতা সিনহা। বরণ করে নিচ্ছেন সঙ্গীতা সিনহা। সাহিত্যিক
শ্রী অরিন্দম ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঙ্গীতা সিনহা। নিচ্ছে বোধনের কর্ণধার সঙ্গীতা সিনহা। আর এই কলেজ থেকে ধাতুবিদ্যায় স্নাতক, কিন্তু তা সত্ত্বেও সাহিত্যের প্রতি অসীম অনুরাগ, বাজি শিল্পের প্রতি তার গভীর ভালোবাসা। ছোটদের জন্য বাংলা কবিতা লেখা এখন প্রায় অপ্রতুল, কিন্তু ছোটদের জন্য কবিতা সমান প্রয়োজনীয়। গানের মতো কবিতাও শোকে দুঃখে সঙ্গ দেয়। আমরা আজকে আমাদের মধ্যে এমন একজন কবিকে পেয়েছি যিনি ছোটদের জন্য কবিতা লেখেন। শ্রীরামপুরের আর এক প্রতিভাবান কবি, কবি রামকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়কে আমরা আমাদের সাথে পেয়ে গর্বিত। এর মধ্যে আমরা পেয়েছি আরো এক বিশিষ্ট ব্যক্তিত্বকে, তিনি অরিন্দম ঘোষ। বালুরঘাটে তার বিদ্যালয় জীবন কেটেছে। বইকে অসম্ভব ভালোবাসার জন্য তিনি শ্রীরামপুরের নিজ বাসভবনে গড়ে তুলেছেন বিরাট বড় এক লাইব্রেরি। জন্ম শ্রীরামপুরে, লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, ছোট গল্প ও অনুচ্ছেদ প্রকাশ। লেখালেখির প্রথম বীজ বপন ও প্রেরণা মায়ের হাত ধরে। মেঘলা পুষ্টিবিদ্যায় এমএসসি করে বর্তমানে কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত। বোধনের পক্ষ থেকে তাকে আমরা পেয়ে সম্মানিত। এরপর আমরা চলে যাব সেই বিশেষ মুহূর্তে যখন কবিদের সামনেই তাদের কবিতা পাঠ করবেন বোধনের ছাত্রীরা। পরিবেশন করবেন শব্দনীর। শব্দনীর শিল্পীদের প্রস্তুত থাকতে বলবো। এরপরই আমরা চলে যাব শব্দনীরের আবৃত্তির অনুষ্ঠানে। মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত দল কুশাঙ্কুর, শব্দনীর এবং চতুরঙ্গ। নমস্কার, আমার নিবেদন কবি অনিমেষ গোস্বামীর লেখা কবিতা রাধা জন্ম। যে বৃত্তের পরিসীমা তোমাকে ঘিরেছে, চেয়ে দেখো চারিদিকে ধূসর দেয়াল। মেহগনি কাঠের ফ্রেমে সে বংশের পূর্বসূরীরা সবাই তাকিয়ে আছে তোমার দিকে। তাদের কেউ বা ছিল অত্যাচারী রাজা, বিদ্রোহী প্রজার দেহ বহুবার রক্তাক্ত করেছে তার নির্মম চাবুকে। আবার কেউ বা ছিল মাতার লম্পট, এ প্রাসাদে ব্যভিচার, কান্নার চাপা স্বর, ঘন ঘন আর্তনাদ, সবকিছু মিশে আছে পুরনো গালিচা আর দেয়ালে দেয়ালে। সময়ের হাত ধরে তারা আজ অমৃত পুরুষ। বৃত্তের বাইরে শোনো তুমুল জ্যোৎস্না ভাসে, বাঁশির সংকেতে তোমারও তো মন উচাটন। পাথর প্রতিমা নয়, তুমিও প্রেমিকা। তুমি এক আশ্চর্য রমণী শুধু নও, তুমি দেবী। চেনা ছক ভেঙে অলৌকিক জল ছবি মুছে স্বর্গ থেকে নেমে এসো একবার রাধা জন্ম নিয়ে। আমার নিবেদনে কবি প্রবণ পালন চট্টোপাধ্যায়ের লেখা কবিতা কন্যা তোমাকে। আঁচলের খুব শক্ত রেখো গো কন্যে, ঘরের চাবিটি নিটোল থাকার জন্যে। আঁচলের খুব অক্ষত রেখো কন্যে, পাওনা গন্ডা আধুলি বাঁধার জন্যে। আঁচলের খুব স্বপ্নে রেখো গো কন্যে, সবার আড়ালে অশ্রু মোছার জন্যে। আঁচলের খুব মজবুত রেখো কন্যে, আরতির তাপ বহন করার জন্যে।
আঁচলের খুঁট ভিজিয়ে রেখো গো কন্যে, পায়ের চিহ্ন কোথাও ভোলার জন্য। আঁচলের খুঁট শুভ্র রেখো গো কন্যে, চোখের বালিটি নীরবে তোলার জন্য। প্রসাধন নিচে কৃপাণ রেখো গো কন্যে, দেহের সীমায় কালো থাবাদের জন্যে। প্রসাধন নিচে কৃপাণ রেখো গো কন্যে, দেহের সীমায় কালো থাবাদের জন্যে। ধন্যবাদ। নমস্কার, আমার আজকের নিবেদন কবি রামকিশোর ভট্টাচার্যের লেখা রোদের চাদর। ফের এলো রে পৌষ, নাইবা গেলে কাজের বাড়ি, রোদ পেতেছি বস। রোদের রঙে মন ঝকমক, শিশির বোনা ঘাসে ছড়িয়ে দিলাম আকাশ কুসুম আলপনা চারপাশে। সন্ন্যারে বোন সোনা, নাইবা সন্ন্যারে বোন সোনা, নাইবা পেলাম গরম চাদর। চাই না কারণ ঠুনকা আদর, যা জুটেছে এই কপালে না দিয়ে পারবো না। রাত হবে যে ঘন, চটজড়িয়ে বলবো শুয়ে, ভাই বোনে বেশ গুনগুনিয়ে। এমন বাজে শীত না আসে আর যেন কখন। আমি কবি সাহিত্যিক অরিন্দম ঘোষের একটি বিখ্যাত উপন্যাস, যথেষ্ট বিখ্যাতই বলা চলে, বিরহী ও কান্তার একটি অধ্যায় পাঠ করব অল্প সময়ের মধ্যেই। প্রথমে বলি এর মুখবন্ধটা। জীবন ও জীবিকার সূত্রে ডেনমার্ক থেকে ভারতবর্ষের ফ্রেডরিক নগরে অ্যালফ্রেড পা রেখেছিল যখন সময়টা 1760 খ্রিস্টাব্দ। এই নগর তাকে যত বেঁধেছিল ততই ধূসর হয়েছিল জন্মভূমির স্মৃতি। শস্য শ্যামলা এ বঙ্গের জনজীবন ক্রমশ অবিচ্ছেদ্য হয়ে উঠেছিল তার অস্তিত্ব। সাধারণের এই আখ্যানে ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্বরা সম্পৃক্ত হয়ে রয়েছেন। পঞ্চম ফ্রেডরিক, চৈতন্য মহাপ্রভু, চণ্ডীদাস, আলীবর্দী, ভাস্কর পণ্ডিত, সিরাজউদ্দৌলা, মোহনলাল অথবা মীর কাসেম। 1769 বাংলার আকাশে যখন আকালের মেঘ ছাইল, ঠিক তখনই সাকিম বদলের ডাক এলো আলফ্রেডের উদ্দেশ্যে। সুদূর নিকোবর দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার কালে তার সত্তার ধ্বনিত হয়েছিল একটি নাম, আলোকলতা। ডেনমার্ক থেকে ভারতবর্ষ, কলকাতা, মুর্শিদাবাদ, ক্রমে বারাণসী, বৃন্দাবন, নীলাচল ছোঁয়া, এই আখ্যান জুড়ে শুধু পিছুটা। তবু অ্যালফ্রেড এগিয়ে চলে, তার কানে বাজে বিরহীর গান, তার অন্তরাত্মা বলে চড়ুই বেটি, চড়ুই বেটি। খুব সুন্দর মুহূর্ত ধরা পড়েছে এই উপন্যাসটির 13 নম্বর অধ্যায়ে। মাঘ মাসের শীতের বাতাস। অ্যালফ্রেড পূর্ণ চোখে তাকিয়েছিল আলোকলতার দিকে। দিনের আলো মরে গেছে অনেকক্ষণ। সান্ধ্য আকাশের মাঘ পূর্ণিমার হলুদ বরণ চাঁদ ভাটার স্রোত ঠেলে নৌকো এগোচ্ছে ফ্রেডরিক নগরের অভিমুখে। স্থির জলে চাঁদের প্রতিচ্ছবি বারবার ভেঙে দিচ্ছিল মল্লাদের ক্ষেপণী। নদী পার ছুঁয়ে ছড়িয়ে যাচ্ছে কুয়াশা। ঝোপঝাড় লতাগুল্মে জ্বলে উঠেছে জোনাকি, নিভেও যাচ্ছে। আলোর কুচি ছড়িয়ে জ্বলে উঠছে ফের। দুটো ছিপ নৌকো চলে গেল পাশ দিয়ে। গুটিকয় পাখির কিচিরমিচ আর ঝাপটানো ডানার শব্দ উঠল, অথচ সময় পেরিয়ে তার গেছে তাদের কোলায় ফেরায়। নৌকোর ছইয়ের ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন বকুল মঞ্জুরি। দিনের ধকলে চোখ জড়িয়ে গিয়েছে তার। নবা ঘুমোচ্ছে অকাতরে। ছইয়ের ভিতর সে কখন যে চলে গেছে জানে না আলোকলতা। উত্তরের হাওয়ার জোর বড় বেশি আজ, কাঁপন ধরাচ্ছে সর্বাঙ্গে। নৌকোর কিনারে পাটাতনে বসেছিল দুজন। কনকনে হাওয়ায় কুঁকড়ে যাচ্ছিল অ্যালফ্রেড। খড়দঙ্গর বনভোজনে তাঁবুতেই সে ফেলে এসেছে তার গায়ের রেশমি কোট, পশমি কোট। ডেনিশ গভর্নমেন্ট হাউসের অধিকাংশ কর্মচারী আজ জড়ো হয়েছিল খড়দহের গঙ্গা তীরে গাছপালা ঘেরা সবুজ চড়ায়।
বছর পরে দিলেমারদের এই চড়ুই ভাতি আমোদ আহ্লাদে জমজমাট হয়ে উঠেছিল বেলা থাকতেই। খাদ্য পানীয়র এলাহি আয়োজনে, নির্ভার রঙ্গ কৌতুকে এবং সর্বোপরি মনোরম শীতের লাজুক রোদ্দুরে পরিবেশ ও প্রকৃতির আরামদায়ক লাগছিল সকলেরই প্রাতরাশ পর্ব মিটতেই নামখান পরিচিত হয়েছিল ডেরার সঙ্গে। সদ্য আলাপের জড়তা কাটিয়ে মধ্যাহ্ন ভোজের পর তারা মেতে উঠেছিল নাচ গানে। করতালি আর শীষধ্বনি তুলে সবাই অভিবাদন জানাচ্ছিলেন নবযুগলকে। এরপরে নবযুগলের জীবনী যদি জানতে হয়, অবশ্যই পড়তে হবে বিরহী কান্তা উপন্যাসটি। কবি মেখলা সেনের বদল। সন্ধে হলে দুষ্টু ছেলে ফিরত ঘরে মাঠ থেকে, থাকতো কাদা ধোপা পরে উঠোন জোড়া ছাপ রেখে। পড়লে ধরা মায়ের চোখে দুষ্ট ছেলে ঘাড় নিচু, কান টেনে মা যেই ধরেছে পকেট থেকে জাম লিচু বের করে সে মায়ের হাতে জব্বর ঘুষ রাখলো এক। কান ছেড়ে মা মুচকি হেসে বলতো, কটা বাজলো দেখ, এক্ষুনি যা, হাত মুখ পা ধুয়ে সোজা বইটা নে। দুষ্টু ছেলে শান্ত হয়ে মায়ের ভয়ে সব শোনে। সেই ছেলেটা শান্ত এখন ছেলেবেলার একদিন বাদে। নিত্য লেখা পত্রিকাতে ঘুষের গল্প সংবাদে লিখেই চলে নিত্য ছেলে, লিখেই চলে এই হাতে। পত্রিকার ওই অফিস থেকে ফিরলে ঘরে রোজ রাতে, ছোট্টবেলার দুষ্টুমি চোখ শান্ত হয়ে জন্মাকে। রেহাই পেতে শাসন থেকে জাম ও লিচু ঘুষ রাখে। যে ঘুষ আনে মা ও ছেলের খুনসুটিতে খুশির বান। সংবাদে আজ ঘুষের চিঠি রোজ রোজ দেয় ঘৃণায় শান, রোজ রোজ দেয় ঘৃণায় শান। প্রতিষ্ঠানকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তার কর্ণধার সঙ্গীতা আমার অত্যন্ত স্নেহভাজন। বোধনের কর্মকাণ্ড আজকে এই যে সুস্থ সাংস্কৃতিক প্রসারে, সংস্কৃতির সুস্থ প্রসারে যে কাজ করে চলেছে, এটাকে আমি অভিবাদন জানাই। অপসংস্কৃতির ঢেউ আমাদের প্রায় দুমড়ে মুচড়ে দিচ্ছে আমাদের মননকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কবিতার নাম ভুতুড়ে কাণ্ড। চাঁদের আলোয় চলছে মিটিং সরগরম, ভূত পেতনির আলোচনার রকম সকম। অদ্ভুতুড়ে কাণ্ড সেসব বলবো কি ভাই, শিক্ষিতা এক পেতনি আছে জানে সবাই, তার জন্য শিক্ষিত এক পাত্র চাই। গণ্ডমূর্খ যারাই আসে একে একে সভাপতি নাকচ করেন দেখে দেখে। এবার এলো আর একজনা লেখাপড়ায় খুব মেধাবী, শুনে সবাই প্রশ্ন ছোটায়, পড়াশোনা কোথায় তোমার সত্যি বলো। ধমক খেয়ে চোখ দুটি তার ছলো ছলো। বললে তখন, ওই যে দূরে বটগাছটা, তার উপরে কলেজ আছে, আর বড় বড় ব্রহ্মদত্তে তার প্রফেসর। ওইখানেতে গ্র্যাজুয়েশন আমার সবে, অনার্স আমি নিয়েছিলাম অনেক ভেবে। বিষয় ছিল শাকচুন্নির কায়দা কানুন। বড় বড় ভূত বিশারদ যতই আনুন, আমার সঙ্গে পাল্লা দিতে কেউ পারে না। বিষয় শুনে পেতনি তাকায় আর চোখেতে, ঠাড়ে ঠুড়ে মুচকি হেসে দেখতে থাকে। হবু বরের বুকে প্রেমের তুফান ডাকে। সভাপতি জোশে বলেন, তবে শোনো, জ্যোতিষী এক বসে আছেন মগডালেতে, সেই করবে গোষ্ঠী বিচার এই দুজনের। শুরু হলো গোষ্ঠী বিচার গাছের তলায়। কনের নাকি পঞ্চমেতে শনি আছে, বরের সাথে যদিই থাকে কাছে কাছে, বৈধব্য যোগ, ধ্বংস হবে কনের জীবন। পাত্র বলে, কুষ্টি ফুষ্টি মারুন গুলি, প্রেমে যখন পড়েই গেছি একেই তুলি। আবছা আলোয়
চুরমার ঘরে এখনো বলছো বাঁধন দিতে, তুমি কি জানো না রোমন্থনের স্বপ্নে আমার বাবুই বাসা। কবিতা কোলাজ পড়ে আছে ঘরে বিছানা টেবিলে, কত তুলপাড় ঝড়ে রেখে আয় কথুলি লগ্ন। ভাঙতে ভাঙতে অবিশ্বাস ভাঙতে ভাঙতে প্রায় যে সমস্ত মুখ প্রতিদিন দাঁড়ায় সহাস্য বলিরেখার বিপরীতে, যেখানে বিমগ্ন দৃশ্যে প্রতিবার শিখি নিঃশব্দ গভীর বিশ্বাস। প্রতিটি অক্ষর যেমন সাজাই, সাজিয়ে যাই পাতার ভাঁজে দিনের বিবর্ণতায়। প্রতিটি উড়ান শুরুতে একবারও রেখে যায় না পাখি কথাদের ঠোঁটে ডানার বাতাস। অবিশ্বাস ভাঙতে ভাঙতে প্রায় বুঝে উঠি আমিও কিভাবে পুনর্বার শব্দ বোনা যায়। অবিশ্বাস ভাঙতে ভাঙতে। অনুরোধ করব তার লেখা একটি কবিতা পাঠের জন্য। পাতা আমার মায়ের শৈশব বান্ধবী। মা এই বুড়ো বয়সে তার সঙ্গে উড়ে যেতেন বর্ষা মাথা দুপুরে। প্রিয় বর্ণমালারা খুব রিমঝিম হয়ে মাতিয়ে দিত স্কুল বাড়ির মন। এরপর একটা বড় সাদা পাতার মধ্যে মিশে যায় বাবার মুখ। বাবার দু চোখ থেকে অদ্ভুত অঙ্কুর গজিয়ে লতিয়ে গেল সমস্ত হাসি। তারপর বেজে উঠল টুকটুকি। রং বেরঙের ছকে হেঁটে যাওয়া বাবা মায়ের ঢিলে ঢালা দিন বন্ধু পাতালো মায়া পাখিদের সঙ্গে। একটা কাগজের পাখি আমাকে ঘুম পাড়াতো সাদা রঙের গান দিয়ে। খুব আহ্লাদ আমোদ। আমার টুইঙ্কেল টুইঙ্কেল সময়গুলো গড়িয়ে গড়িয়ে ছবি আঁকতো জল ভরে গিয়ে। এখন পাতা ঘুরের শব্দে উড়ে আসে সাদা পাতাদের গন্ধ। জন্মছকে মায়া পাখিদের নাচ। বাবা কাগজের নৌকো হয়ে মাকে রোজ হাতছানি দেন, আর মায়ের গাল বেয়ে নেমে আসে পূর্ণিমা রঙের জলদানা। আমি সেগুলো সাজিয়ে রাখি রূপকথার দেশে। সাহিত্যিক অরিন্দম ঘোষের কাছে আমার নিবেদন কিছু একটু শোনাবার জন্য। আজকের পৌষের এই সুর ছন্দময় সন্ধ্যায় আমার পাশে এবং সামনে উপবিষ্ট সকল বিচক্ষণ ব্যক্তি সকলকে আমি আমার প্রণাম জানাই, এবং অবশ্যই যারা ছোটরা রয়েছেন তাদের যখন আমায় আমন্ত্রণ জানায় একইভাবে আমি যেমন আনন্দিত হই, সেই সঙ্গে সঙ্গে আমি আমার মধ্যে উদ্বেগ চেপে রাখতে পারিনি। ইত্যাদি অনেক কিছুতে প্রচুর ব্যস্ত, আমাদের অজস্র বন্ধু, হাজার হাজার বন্ধু, কিন্তু একবার মোবাইল থেকে মুখ তুলে দেখি তো আমার পাশে কেউ আছে? সত্যি কি আমার অনেক বন্ধু আছে? আমার প্রয়োজনে বন্ধু অনেক আছে, কিন্তু সবই ভার্চুয়াল মিডিয়া। আমার পাশে কে আছে? বইটা আছে, গানটা আছে, কবিতার ছন্দটা আছে, সুরটা আছে। এগুলো যেগুলো আমি মনের মধ্যে পোষণ করে রেখেছি বছরের পর বছর, দশকের পর দশক, এগুলো কোনোদিন আমায় ছেড়ে যাবে না। এগুলো আমার সঙ্গ দিয়ে এসেছে আমার বন্ধুর মতন সবসময়। আমি ভীষণভাবে চাই যে এইভাবে সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং অনেক অনটনকে আমরা এড়িয়ে যেতে পারবো। অতিথি শিল্পীদের কথায় ও কবিতায় আমরা আজকে ঋদ্ধ হলাম। আপনাদের সকলকে জানাই আরো একবার ধন্যবাদ, শ্রদ্ধা ও প্রণাম। বোধনের কাছে আমার প্রণতি জানাই। আজকে এই অনুষ্ঠানে আসবার সৌভাগ্য হয়েছে। প্রথমেই একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ছোটদি গায়ত্রী রায়, তাঁরও আজকে এখানে আসবার কথা ছিল। কর্মযাজক ছিলেন, সারা জীবন তিনি তার নিজ ধর্মে অটুট থেকে তারপর দেহত্যাগ করলেন। তার সামনে এসে দাঁড়ালো যমদূত।
তিনি অবাক। মহাশয়কে সম্মানিত করলাম। এরপর শ্রী পারমিতা দিকে, পারমিতা চৌধুরী, তাকে আমরা আমাদের তরফ থেকে সম্মানিত করছি। তারপর শ্রী শ্রীদাম সাহা মহাশয়, সমাজসেবী ও সমাজকর্মী, তাকে আমরা সম্মানিত করলাম। গোস্বামী মহাশয়কে আমরা সম্মানিত করছি। তারপরে শ্রী অশোক দত্ত মহাশয়কে আমাদের তরফ থেকে আমরা সম্মান জানাচ্ছি। একটা জোরে হাততালি হয়ে যায়। একটি কবিতা শুনে নেব। ওই প্যালেস্টাইন সম্পর্কে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই আমি তাহলে বলছি। বর্বরতার দিনলিপি, বুভুক্ষু শিশুর রক্তে ভূমধ্য সাগর আজ লাল। নিরাকার চাপ চাপ অন্ধকারে শব্দের মধ্যে যখন আশ্রয় নেয় সময়। আমাদের আমন্ত্রিত দল শব্দ ডেকে, আর চতুরঙ্গ দল হাততালি যেমন চলতেই থাকুক। ভালোর পালা একটু নামটা বলবেন? আহেলিবা। এরপর নবনীতা চ্যাটার্জি, সাথী ভৌমিক, অঙ্কিতা গুণ। ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। রাজা আসে যায়, রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে। রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়তো না। গল্প কবিতাটি সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। সর্বশেষ নিবেদন কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এতটা কি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো সূর্যি ঠাকুর গো। সঙ্গীতা দাস, শ্রীমতী সঙ্গীতা দাসকে আমরা সম্মানিত করলাম। শ্রীমতী অলকানন্দা সরকারকে আমরা সম্মানিত করলাম। ডক্টর বর্ণালী চৌধুরীকে আমরা সম্মানিত করলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজ আমাদের তোমার ভালো অন্ধকারের উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো,
তো তোমার প্রাণ বিশ্বজনের পায়ের তলে ধূলিময় দেবভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার ভূমি। অন্ধকারের উৎসবতী উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে মায়ের আবির্ভূত হয়। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামা সুন্দরী। মা বলেছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা, আমি থাকতেন মা সত্যিকারের মা। যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করে। আমার উপর ভার দিয়ে নিশ্চিত হয়ে থাকতে পারো, আমি তোমাদের ইহকালের, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্মজ মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? মাটিতে জয় রাম, মাটিতে জয় রাম, মাটিতে গ্রামখানিতে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। গ্রামখানিতে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয় রাম, মাটিতে জয় রাম, মাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীতে। মাটিতে জয় রাম, মাটিতে জয় রাম, মাটিতে মায়ের আবির্ভাব, মায়ের উনি দূর করিতে বিনাশকতা। বারোশো সাতাশি মায়ের আবির্ভাব, মায়ের উনি দূর করিতে বিনাশকতা। দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জন করাতে মা, দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জন করাতে। জয় রাম, মাটিতে জয় রাম, মাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীতে। মাটিতে জয় রাম, মাটিতে জয় রাম, মাটিতে। নৃত্যের মেলবন্ধনের অনুষ্ঠান কবিতা পট রবীন্দ্রনাথ ঠাকুরের। নৃত্য পরিবেশন করবেন তিতিরা ঘোষ এবং দৈবিক ঘোষ, কবিতায় সঙ্গীতা সিনহা। এখন দৈবিক ঘোষকে বরণ করে নিচ্ছে সঙ্গীতা সিনহা। গল্পের মতো সেখান থেকে একটি কবি শহরে অভিরাম দেবদেবী পট আঁকে। সেখানে তার কোনো পূর্ব পরিচয় নেই, সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে, ধনী ছিলেন, ধন গিয়েছেন, হয়েছে ভালো। দিন রাত দেবতার কথা ভাবি, দেবতার প্রসাদ খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মা কি করতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন মন্ত্রীকে রাজা আদর করে নিয়ে এলেন। তাই নিয়ে সেদিন সকলে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসী হলো শীত কাঠি। তাই দিয়ে পুরোর সর্বস্ব সে হরণ করলেন। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশে নানা
ভাঙা লোক অভিরামের পথ কিনতে এলো। ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর। সে একটি পথ বেছে নিয়ে বললে, আমি কিনবো। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। তাই শুনে ছেলের আবদার আরো বেড়ে গেল। বাড়ি ফিরে সে খায় না, মুখ ভার হয়ে করে থাকে। অভিরামকে মন্ত্রী মোহর ভরা থলি পাঠিয়ে দিলে। থলি ভরা মোহর মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা। অভিরামের উপর উৎপাত যত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। সেই তার পূজা, আর অন্য কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। সেদিনে সে স্পষ্ট দেখলে, দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠেছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রী চিত হলো। সেদিনই অভিরাম পট নিয়ে গিয়ে মন্ত্রীকে দিলে। বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, খাবার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে মুখ পানে যার প্রভু চাওনি ফিরে, মুখ পানে তার প্রভু চাওনি ফিরে, কেন তারি লাগে আঁখি অশ্রুবাকুল, মরণে কেন তারে দিতে ফুল, জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে ফুল। চিরদিন তুমি যারে দিয়েছো হেলা, হৃদয় জুড়ে শুধু খেলেছো খেলা। চিরদিন তুমি যারে দিয়েছো হেলা, হৃদয় নিয়ে শুধু খেলেছো খেলা। মরণে বাড়ি আজি বলো কেন শূন্য লাগে, মরণে কেন পারে দিতে জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন পারে দিতে
দিনে রাতে সেদিন কেন দিলে না কোহায় যে মালা হারিয়েছিল তোমারই হাতে আমি তো ছিলাম প্রিয় তোমারই সাথে সেই বকুল তলে সেই চাঁদেরি রাতে সেদিন কেন দিলে না কোহায় যে মালা হারিয়েছিল তোমারই হাতে মোর যত প্রেম মোর যত গান চাইনি তো প্রভু কোনো প্রতিদান মোর যত প্রেম মোর যত গান চাইনি তো প্রভু কোনো প্রতিদান চিরতরে হায় যাবে বিদায় নিলাম আমি চিরতরে হায় যাবে বিদায় নিলাম তুমি খুশিতে গো তব হৃদয়ের মরণে কেন তারে দিতে জীবন যায় তুমি দাও তুমি মালা মরণে কেন তারে দিতে কবি সুজিত সরকারের নাম হারিয়ে গেল। সকলেরই তো দুটো নাম থাকে, ডাকনাম, ভালো নাম। ওর একটাই নাম ছিল, সেটাও ক্রমশ হারিয়ে গেল। জবা সাঁতরা, বাড়ি আরবেলিয়ায়, কলকাতা থেকে খুব দূরে নয়। বয়স 13, রোগা, কালো, ভীতু। বাবা বড় রাস্তায় নর্দমার ধারে বসে জুতো সেলাই করে। ছোট ছোট দুটো ভাই আছে ওর। 10 বছর বয়সে কলকাতায় প্রথম বাবুদের বাড়ি কাজ করতে এসেছিল। সেখানে বৌদিমণির নামও জবা, সুতরাং ওর নাম রাখা হলো চাঁপা। প্রথম চাঁপা চাঁপা বলে ডাকলে সারদার কথা ওর মনেই থাকতো না। কি করেই বা থাকবে, ওর নাম তো চাঁপা নয়, ও তো জবা। আবার জবা জবা বলে ডাকলেও সারা দিতে গিয়ে চমকে যেত। হঠাৎ ওর মনে পড়তো বৌদিমণিকে ডাকছে, ওকে নয়। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। বছরে বাড়ি যায় একবারই, ভাইফোঁটার সময়। দিন 7 থাকে। সেখানে আবার জবা জবা বলে ডাকাডাকি করলে সারা দিতে ভুলে যায়। তারপর হঠাৎই ওর মনে হয়, আরে ওর নামই তো জবা, ওকেই তো ডাকছে। এখন রাত 9টা। সারা দিন খাটাখাটুনির পরে ক্লান্ত ও ঘুমিয়ে পড়েছে। সোফা, টিভি, রঙিন পর্দা, সেন্টার টেবিল, ইংরেজি ম্যাগাজিন দিয়ে সাজানো ড্রয়িং রুমে মেঝে। আলো জ্বলছে, পাখা আছে, কিন্তু ওর একার জন্য পাখা ঘুরবে নাকি? 10টা বাজলে দোতলা থেকে বাবুরা নামবে। তখন আবার জবা জবা বলে ডাকাডাকি শুরু হবে। চাঁপা নয়, জবা, জবা সাঁতরা। একটাই নাম ছিল ওর, সেটাও ক্রমশ হারিয়ে গেল। নমস্কার। আমার কেউ জানে না, রাখো করি আল্লাহ রাখা ভেবেই মরে। আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধুই, চাচা খোদায় ডরাও। আমি বলি, খোদা তো নয়, খিদে ডরায়। এর চেয়ে বড় শত্রু তো আর নেই এদেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই।
রাক্ষসী বলে, দাদা বাক্যে রাখো, কষ্ট যাপায় সবই আগের জন্ম পাপে। ইহকালে হরিনামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে। হেসেই বলি, তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্ত জলের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর চিৎ পড়েছে বাবুর মারা। ছড়িয়ে গেল দাঙ্গা দাওয়ানের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে, রাখো হরিণে তেল পাকা এক বাঁশের লাঠি, ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দু হাত ধরে বোঝাই ওদের, হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল, কাফের হাত যাবি নেছো, চেঁচায় রাখো হরি, আর ছবি না। রক্ত গঙ্গা বইল আমার চোখে নাকে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের সরকি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি রাখো হরি কাতরে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁচলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকোতে, দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাদা। ঘরে যে যাই এই ইচ্ছেটাও আর ছিল না, ফিরবো কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইল কি মন, এলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া, উঠছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া। আমবাগানটা তেমনিই আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আবির ঝুড়ি, টলটলে জল। তাল পুকুরের পাড় ডিঙে কাদের দুটো দোষী ছেলে ওড়ায় ঘুরি। হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা। সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করি, লাটাই গুটোয় খানায় রাখো হরির খোকা। আমার ঘরের বাঁয়ে থাকলে রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্দে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। নমস্কার। বাংলা বিষয় পড়িয়ে আসছেন সরকারি স্কুলে। বোধনের সঙ্গে সম্পর্ক প্রায় 10 বছর। প্রাণোচ্ছল এই মানুষটি কবিতাকে খুব ভালোবাসেন, তাই আজ রেশমি সাহা কর্মজীবনে 20 বছর পার করে কবিতা শোনাবে। জীবনানন্দ দাশের কবিতা আবার বছর 20 পরে। গোপা চ্যাটার্জি স্বপ্ন দেখতেন কর্মজীবনে বাংলা বিষয় পড়াবেন। প্রথম দিকে শিমলা চারুশেখর কলেজে অধ্যাপনা করেছেন কিছুদিন। স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে সফল হয়েও একমাত্র সন্তানের সঠিক পালনের জন্য স্বার্থ ত্যাগ করেছেন। এখন সন্তানের সঠিক পথে দিশারি হয়ে রয়েছেন। ভালোবাসেন কবিতা বলতে, খুব মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে কবিতা চর্চা করেন। সঙ্গীতা ভৌমিক কৃষ্ণের ভজন সাধন ও কৃষ্ণ ভক্ত এক পরিবারের কর্তৃক। সঙ্গীতা ভৌমিক নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের ভজনা করেন, সংসারের গুরু দায়িত্ব সামলে অবসর সময়ে গান কবিতা চর্চা করেন। কবিতা একটা নেই তার বোধনে আকর্ষণ। আজ আমি আপনাদের শোনাবো কবি পূর্ণেন্দু পত্রের লেখা কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড় থেকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আমি তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা চলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের
চিন্তায় ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বললে, অচ্ছরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড় কেসে কোনো দিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। শিল্পী সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদিন ঘোরা, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের পরন কাপড়ে কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান থেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দাম। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জনতা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। আমার নিবেদন কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা 20 বছর পর। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কাকদ্বীপের পাশে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ হোকলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মরিয়ার ঘরের আর শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মিঠু পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে এক রাস পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষে অথবা চামে ছাউনে আমি।
20 বছরের পরে তখন তোমারই নাই জীবন দিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নয়, বাবলার গলির অন্ধকারে অসদীর জানালার ভাগে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে ছুটে কোথায় চিলে টানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। পরিবারের তরফ থেকে ওনাদের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক। অসাধারণ কিছু কবিতা শুনলাম আমরা শিল্পীদের, জোরে হাততালি হোক। আমরা শুনলাম রেশমিদির কবিতা। ছুটি করতে ভালোবাসি, তবে তার পাশাপাশি গুরুদায়িত্ব পালনেও সমান দক্ষ। একমাত্র মেয়ে পাঠরতা, বালিকা সুলভ আচরণের জন্য মা মেয়েকে নয় বরং মেয়েই মাকে সামলায়। হই হই মজা করে কাটানো এই মানুষটি সমানভাবে কবিতাকেও গুরুত্ব দেন। পাপিয়া সাহা ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে এমএ করে আর চাকরি জীবনে প্রবেশ করা হয়নি ইচ্ছা থাকলেও, কিন্তু একমাত্র কন্যাকে উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছেন। বন্ধুদের সাথে সখ্যতা কবিতাকে ভালোবেসে আনন্দ শুনবো তার কবিতা। দীর্ঘ 25 বছর ধরে এলআইসিতে কাজ করছেন। প্রচুর মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তার পরামর্শে। সুযোগ্য হওয়ার জন্য পেয়েছেন প্রচুর সম্মান। জীবনের কঠিন প্রতিকূলতাকে জয় করেছেন। ভয়ঙ্কর সময় কবিতাকে ছেড়ে থাকেননি। বোধনের সঙ্গে শিল্পী রীতা মিত্রের 10 বছরের বেশি সম্পর্ক। কবি শতরূপা সান্যালের সুজাতা মারিয়াম। সুজাতা বলল, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে দিদি, হাতে কানে কিছু তো দিতেই হবে, মানতে তো হবে দিদি, খাওয়াতে হবে মাছ ভাতটুকু, 2-10 কুটুম লোক। তোমাদের কাছে সাহায্য চাই, দিও যতটুকু হোক। সুজাতা আমার রান্নার মেয়ে, আসলে সে মারিয়াম বাড়ি বাড়ি করে রান্নার কাজ, তাই বদলেছে না। মেয়েটার বিয়ে হয়ে গেল ঠিকই সবার শুভেচ্ছাতেই, 2 মাস না যেতেই ফিরে এলো মেয়ে কাল শিখে মুখে হাতে। সুজাতা আমায় কেঁদে বলে, দিদি জানে না তো কোনো লোকে, শ্বশুর ভাসুর যখন তখন ছিঁড়ে খুঁড়ে খায় ওকে। মেয়েটা আমার পালিয়ে এসেছে মরতে চায় না বলে। পাড়া প্রতিবেশী বলছে, এসব ন্যাকামি করলে চলে, চাঁদা তোলে যার বিয়ে দেওয়া হয়, এত তেজ কেন তার? কষ্ট হলেও মেনে নিতে হবে, এরই নাম সংসার। মেয়ে মানুষের প্রশ্নে লিখেছি, সকলের একই রাম, হিন্দু হোক বা মুসলিম হোক তফাৎটা থাকে না, গরিব হোক বা ধনবান হোক মেয়েরা শুধুই মেয়ে। মানুষ হিসেবে কজন ভাবে, সে হিসেব রাখে কে? মারিয়াম কারো কথায় টলেনি, মেয়েটাকে বুকে বেঁধে আজও চলে তার সংগ্রাম, আজও বাড়ি বাড়ি যায় রেখে। মেয়েটা ইভিনিং স্কুলে সেলাই শিখতে যায়, সারাদিন শেষে মায়ে ছিয়ে মিলে শান্তির ভাত খায়, সারাদিন শেষে মায়ে ছিয়ে মিলে শান্তির ভাত খায়। ধন্যবাদ।
সংস্কৃতের কবিতা। আমার নাম ভারতবর্ষ। 3 গানে ঘুরে চলেছি আমার ঝাঁঝরা মুখের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানি পাহাড়ি অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল সেচে হাড়ের ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে অন্তহীন ধান গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগার আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আরেকটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথরে ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। হরিষের ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে সেই তারাই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলচে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। এখন এবারে বাঙালির ঘরে ঘরে বাংলা হয়েছে প্রাপ্ত। কত তাড়াতাড়ি ভুলে যেতে পারে ভাষাকে যারা একদিন হয়তো বাংলা ভাষাকে বাঁচাতে পারবে। অথচ কত না শহীদের ত্যাগ এই মাতৃভাষার জন্য। প্রাণ দিল কত তাজা তরুণ ছেলে। আমরা শেখাই ছেলে মেয়েদের হিন্দি ও ইংরেজি, বাংলা ভাষাকে ফেলে। স্কুলে কি কলেজে অফিসে কোথাও বাংলা ভাষার নেই কোনো সুযোগ। বৃদ্ধাশ্রমে রেখেছি বাবাকে, মাকে এবং বাংলা ভাষাকে করেছি পর। আমি যে বলিনি আমার ছেলে ও মেয়েকে বাংলা পেরেছে পড়তে। আমাদের মান বাঁচাবেই না আমাদের শিবরাত্রির শুনতে। বেঙ্গলি শিখে কি এমন হলো বলো তো? হাতি ঘোড়া বাড়ি গাড়ি চেষ্টা করেছি ভুলে যেতে তাই বাংলা যত তাড়াতাড়ি পারি। ছেলে মেয়েগুলি ইংরেজি শিখে একদিন বিদেশে বাঁধবে বাসা। অবলুপ্তির পথে চলে যাবে ভাষাটি। হয়তো সেদিন কেউ জানবে না কি ছিল বাংলা ভাষা। This
আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির রঙ্গমন্ত্রে মোরা করব নির্মল। রঙ্গলোকের অন্ধকার লক্ষ তারার এই জোয়ার বুঝিয়ে দেবে আর। রঙ্গলোকের অন্ধকার লক্ষ তারার এই জোয়ার বুঝিয়ে দেবে আর। মাঠে ঘাটে প্রান্তরে লক্ষ জনার অন্তরে, মাঠে ঘাটে প্রান্তরে লক্ষ জনার অন্তরে এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন 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 গান। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির রঙ্গমন্ত্রে মোরা করব নির্মল। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির রঙ্গমন্ত্রে মোরা করব নির্মল। শ্রমের বাড়ির প্রান্তরে ব্যথার সুখে আর ডুবে সবার নিমন্ত্রণ। শ্রমের বাড়ির প্রান্তরে ব্যথার সুখে আর ডুবে সবার নিমন্ত্রণ। নাট্যগীতের উৎসবে আনন্দের গৌরবে, নাট্যগীতের উৎসবে আনন্দের গৌরবে এসেছি নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছি নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছি নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন 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 গান। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির রঙ্গমন্ত্রে মোরা করব নির্মল। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির রঙ্গমন্ত্রে মোরা করব নির্মল। শুভ সন্ধ্যা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাস মার্কার, ডবল ডেকার। গেল গেল আত্মনাদের রাস্তার দুপাশ থেকে যারা ছুটে এসেছিল, ছাতা মুখে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর জেনের লক্ষ্য হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টালমাটাল পায়ে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চমকে। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লভের মতো মেঘের হৃৎপিণ্ড পুড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও। যেন মুক্ত মানবতা, সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। আর যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। অশান্ত সৃষ্টি প্রশান্ত মন্থন
অবকাশ এ অসীম উদাসীন 12 মাস সূর্যের রৌদ্রের উত্তম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই শুধু সে তৃণবল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি নীল কপোতাক্ষের কান্তি এক কালী নাগরিক আকাশে কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে চৈতালি রৌদ্রের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উড়ছে পাঁচ রঙা এক ঝাঁক পায়রা এক খালি আকাশের গোল ঘেঁষাকার নীল রং চটা গম্বুজ দিগন্তে চিম্মি সোনার প্রহর কাপে চঞ্চল পাখনা ছোট্ট কালের ঘোরে প্রান্ত তন্ময় লীলায়িত বিস্ময় সৃষ্টির স্বাক্ষর এক ঝাঁক পায়রা রূপালী পাখায় আকাশ সোনালের ছন্দ দুপুরের ঝলমলে রোদ্দুর এ কপত পারামত পায়রা যেদিকে দু চোখ যাই দেখা যায় যদ্দূর রূপালী পাখায় আকাশ শূন্য আকাশে ফুলের শ্বেত পিংহল কৃষ্ণ কণ্ঠিত শত শত উড়ন্ত পাপড়ি তুমি নেই আমি নেই কেউ নেই শুধু সেই ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক ঝাঁক পায়রা ওরে শুধু এক ঝাঁক পায়রা ওরে শুধু এক ঝাঁক পায়রা যে আনন্দ পাখির গানে যে আনন্দ অরুণ আলো যে আনন্দ শিশুর প্রাণে যে আনন্দে বাতাস বহে যে আনন্দ সাগর জলে যে আনন্দ ধুলির কণায় যে আনন্দ তৃণের দলে যে আনন্দ আকাশ ভরা যে আনন্দ তারায় তারায় যে আনন্দ সকল সুখে যে আনন্দ ভক্ত ধারায় যে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে করু ঝরি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। নমস্কার। নমস্কার।